পূর্ব জাহাঙ্গীর, আসলে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র জনতা সবাই রাজপথে নামলো, গণঅভ্যুত্থান হলো, শেখ হাসিনার পতন হলো, এই গণঅভ্যুত্থান তো শুধুমাত্র শেখ হাসিনার পতনের জন্য হয়নি। আপনার কি মনে হয় যে মানুষের জীবনে আসলে কতটুকু পরিবর্তন আসলো? একজন শ্রমিক, একজন রিক্সা চালক, তারাও তো অংশ নিয়েছিল এই গণঅভ্যুত্থানে। ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আমার সহ-আলোচক উমামার সাথে একদমই একমত। এটা ৩৬৫ জুলাই, এটাকে ১ জুলাই বলার কোনো কারণ নেই। এবং এখনো পর্যন্ত এই লড়াইটা কতদিন চলবে সেটা আমিও বলতে পারবো না। এবং এটা তো সত্যি, আমি যদি ব্যক্তিগত জায়গা থেকেও বলি, আশা আকাঙ্ক্ষা তো পূরণ হয়নি। মানে প্রফেসর ইউনূস নিজেই তো বলছে যে উনি স্যাটিসফাইড না। আমরা প্রত্যেকেই ধরেন যখন জুলাই আন্দোলন তীব্র, তখন তো আমি পার্সোনাল ক্যাপাসিটিতে মাঠে থেকেছি। আই ডোন্ট নো এনি অফ দ্যাম, ওনারা আমাদের চেয়ে হয়তো কয়েক বছরের ছোট হবে, আমরা কিন্তু গেছি। এবং মানে সেখানে তখনকার অনেক স্মৃতি, হয়তো কোনো একদিন সময় হলে বলবো। বাট আমরা এটা একদমই আপনি সত্যি বলেছেন, এটা শুধু হাসিনা পতনের আন্দোলন ছিল না, এটা একটা সিস্টেম্যাটিক চেঞ্জের আন্দোলন ছিল। এবং সেটার অনেক জায়গায় বাধা আসছে, এবং আপনি এটা চাইলে সরকারকেও দোষ দিতে পারেন, আমিও মাথা পেতে মেনে নিতে পারি, এটাতে কোনো সমস্যা নেই। এটাতে আমি একদমই একমত যে আমাদের আশা পূরণ হয়নি এখনও। কথা হচ্ছে সামনে আশাটা পূরণ হবে কিনা। কিন্তু এটা সামনে আশা পূরণ হবে কিনা এটা বোঝার জন্য তো আমাদের বুঝতে হবে আশা কেন পূর্ণ হলো না। আমরা যদি এই জায়গাটায় ফোকাস করি, তাহলে কি বাধাগুলো আসলে কি ছিল? আশা পূর্ণ হলো না আমি বলবো অনেকগুলো রিজন। মানে এটা শুধু আপনি একটা বা দুইটা আমি বলে শেষ করতে পারবো না। সিস্টেম্যাটিক যে মানে সিস্টেমটা যেভাবে চলে সেটা একটা বড় রিজন যে হয়তো একটা বাধা আমরা কাটাতে পারিনি। এখানে বিভিন্ন পলিটিক্যাল ব্যাপার আছে, যেমন অন্তর্বর্তীকালীন সরকারও তো অনেকের কাছে জিম্মি, মানে এটা তো বলতে দ্বিধা নেই। আপনি কোনো একটা কিছু চেঞ্জ করলে অমুক দল এসে হামলায় পড়ছে, অমুক একটা কিছু চেঞ্জ করতে গেলে অমুক দল, এটা তো হচ্ছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। সো চাইলেই তো যেই প্রফেসর ইউনূস যখন ৮ তারিখ আসলেন, আপনার মনে আছে উনি বলেছিলেন কিন্তু যে যেহেতু আমাকে দায়িত্বটা দেওয়া হয়েছে এবং ওনারাই ওনাকে দায়িত্বটা দিচ্ছে, আমার কথাটা শুনতে হবে। ওনার কথা তো কেউ শুনে নাই, এটা তো সত্যি কথা। ওনার কথা কি পুরোপুরি শুনেছে আপনি আমাকে বলতে পারবেন? কারা কারা শুনেনি? কেউ, অনেকেই শুনেনি। যেমন একটু উদাহরণ দিয়ে যদি বলেন। আমি উদাহরণটা দিতে চাই না, কারণ আমি এখন ওই জায়গায় নাই যে আমি উদাহরণ দিব। হয়তো যখন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হবে তখন আপনি তো কাছাকাছি থেকে দেখছেন এটা। এটাই বললাম যে এটা এখন হয়তো আমার জায়গা না, কিন্তু এটা শুনে নাই, এটা সত্যি কথা, অনেকেই শুনে নাই। এবং সো এখানে যেহেতু আমরা পরিবর্তনের কথা বলি, নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলি, সেক্ষেত্রে আমাদেরও তো সেই জানার অধিকারটা আছে যে কারা আসলে সহযোগিতা করলো না। অবশ্যই, এবং সেটা যখন সময় আসবে তখন হয়তো জানানোও হবে। এবং আমার মনে হয় এখানে জানানোরও কিছু নাই। আপনি মিডিয়াতে আছেন, নিউজ পড়লেই বোঝা যায় যে কেন, কি কারণে। এবং শুধু একটা কারণ না, একটা বড় কারণ না, কিন্তু এখানে অনেক ছোট ছোট কারণ, অনেক ছোট ছোট বাধা। কিন্তু এই সরকারকে তো সমর্থন দিয়েছে এখন যারা, যে দলগুলো আছে গণঅভ্যুত্থানে যারা শরিক ছিল, তারা সবাই সমর্থন দিয়েছে। তাইলে কেন কথায় কথায় যমুনা ঘেরাও হতো? তাহলে কেন কথায় কথায় এটা করতে গেলে উনি, মানে আপনি যদি আজকে যারা যারা সমর্থন দিয়েছেন তাদের প্রত্যেকেরই কথা এখন আপনি ধরেন। সো মানে আমি আলটিমেট কথাটা কি, উনি যখন বলেছিলেন যে আমাকে কাজ করতে দিও, না হলে বলো আমি চলে যাব, কাজ করতে দেওয়া পুরোপুরি হয়নি। দ্যাটস মাই পয়েন্ট। সামনে দেওয়া হবে কি না, সামনে এই স্পিরিটটা আমরা ধারণ করতে পারবো কিনা, এখন আশার আলো হচ্ছে আমরা কিন্তু সবাই এই স্পিরিটটা এখনো ধারণ করি। যে যত কিছুই করুক না কেন, পলিটিক্যাল রেটরিক ইজ পলিটিক্যাল রেটরিক, দ্যাট ইজ ওয়ান থিং। কিন্তু এটা এই এক জায়গায় কিছু কিছু জায়গায় আমরা এক হয়ে যেতে পারি এখনো পর্যন্ত, সেটাই হচ্ছে। যমুনা ঘেরাওয়ের কথা যখন বললেন, যমুনা ঘেরাও প্রসঙ্গে দুটো উদাহরণ খুব ইনস্ট্যান্টলি আসে। একটি হচ্ছে আপনার আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য যমুনা ঘেরাও করা, এবং এর বাইরেও আপনার শহীদদের একবার তারা নিজেদের দাবির জন্য গিয়েছিল। দুইটা বলছেন, গত 11 মাসে কিন্তু মোটামুটি 15, 16, 20 বার যমুনা ঘেরাও হয়েছে বিভিন্ন জায়গায় হয়েছে। কিন্তু এই আন্দোলনগুলো এরপর ইশরাক হোসেনের মেয়র শপথের জন্য একবার যমুনা ঘেরাওয়ের কথা আসলো। তো সেই জায়গা থেকে আপনারা বলছেন যে এগুলো সরকারকে অসহযোগিতা করা, এটা কি? এটা আমি একটা উদাহরণ দিলাম, আরো বিভিন্নভাবে তো সরকারকে অসহযোগিতা করা হচ্ছে। যেমন সবচেয়ে বড় কথা যে বিউরোক্রেসি একটা বড় আপনি এখন বলতে পারেন যে তাহলে যে বিউরোক্রেসি কেন ফেলে দেওয়া হলো না, কেন পারবে না, মানে জিনিসটা বলাটা যত সোজা অত ইজি না। হয়তো করা যেত, আমি এখন আমার জায়গা থেকে বলছি, কারণ আমি তো ওই মিছিলে ছিলাম, আমি তো শহীদ মিনারের ওই টাইমে ছিলাম। আমি মনে করি এখানে আমার পার্সোনাল একটা স্টেক আছে,
কারণ আমরাও যখন বেলি রোডের সময়, আমার বাসা যেহেতু ওদিকে, বেলি রোডে যখন আন্দোলন হতো আমরাও রেডি ছিলাম যে আমাদের বাসার যত রকমের লাঠি টাঠি আছে নিচে গিয়ে দিয়ে দিব, যে বাবারা তোমরা উই আর হিয়ার উইথ ইউ। সো বাট অনেক মানে স্বপ্নভঙ্গ হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যে আমলাতন্ত্রের মধ্যে বা যে জায়গায় 15 বছর ধরে শেখ হাসিনা বিভিন্ন লেয়ারে তার নিজেদের লোককে নিয়োগ দিয়েছে, আওয়ামী লীগ পরীক্ষিত লোকজনকে নিয়োগ দিয়েছে, তাদেরকে নিয়ে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন করে দেশ শাসন করবেন সেটা কতটা আদতে সম্ভব হবে। এবং এর প্রেক্ষিতে আমরা অনেক প্রস্তাবনাও শুনেছিলাম যে একেবারে নতুন বৈপ্লবিক একটা ডিসিশন নিতে পারে অনেককে যুক্ত করে, এবং যারা চিহ্নিত তাদেরকে সেখান থেকে সরিয়ে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে। তো এরকম কোনো উদ্যোগ আমরা সরকারি কেন নিতে দেখলাম না? আচ্ছা, একটা হচ্ছে চিহ্নিত যারা ছিল তাদের কিন্তু অনেককেই সরানো হয়েছে। এখন আমি একটা জিনিস এভাবে দেখি, নতুন করে এই সরকার কি চিহ্নিত করেছে কাউকে? আমি ওই জায়গাটায় আসছি। ধরেন চিহ্নিত করেছে বা করা হলো, কালকে আমি 80% আমলা ফেলে দিল, কোনো সমস্যা নেই। এক নাম্বার হচ্ছে উই আর টকিং অ্যাবাউট শুধু 15 বছরের প্র্যাকটিস না, কিন্তু আমলাতন্ত্রের সবচেয়ে বড় ঝামেলা আমি পার্সোনালি যেটা মনে করি সেটা হচ্ছে বাংলাদেশে কখনো নন পার্টিজান ব্যুরোক্র্যাটস ছিল না, খুব কম। মানে পুরো গঠনটাই হয়েছে যে আপনি কোনো না কোনো পার্টির প্রতি অ্যালাইন। তো আপনি যখন ধরেন আওয়ামী লীগের আমলাকে সরাই দিলেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন যাদেরকে আনবেন তাদেরও তো একটা কিবলা আছে, তারাও তো ওইদিকে তাকিয়ে থাকে। সো আপনি এটাকে কিভাবে মানে মানে এইটার জন্যই তো রিফর্মের কথা বলা হচ্ছিল। এটা কিন্তু মানে ইনস্টিটিউশনাল রিফর্ম যেটাকে বলে। না, আপনি যেটা আপনি খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ উচ্চারণ করেছেন, এখানে কথা বলেছেন যে এখন যারা আছে তাদেরও একটি কেবলা আছে। তাদের কেবলা বলতে আপনি কি বোঝাতে চাইছেন আমি বুঝতে পারছি, কিন্তু যারা আগের ছিল কিন্তু তারাও কি কেবলা পরিবর্তন করে নতুন কেবলার দাবিদার হয়ে যাচ্ছে কিনা, এরকম বিষয়? জিনিসটা তো অত্যন্ত কমপ্লেক্স। এরকম হলে কি আপনি খুব সারপ্রাইজ হবেন? আমি তো হব না। বাংলাদেশের প্র্যাকটিসটাই তো এত বছর, মানে সত্যি কথা, আজকে জুলাই মাসে আমরা মানে প্র্যাকটিস ভাঙার দায়িত্ব তো আপনারা নিলেন। সেটাই তো বলছি যে বিভিন্ন জায়গায় আমি তো স্বীকার করেই নিচ্ছি আমরা তো সব স্বপ্ন পূরণ করতে পারিনি, এবং আমি বলবো যে পারিনি সেটার দায়ভারও যে পুরো আবার 100% এই সরকারের তাও কিন্তু না। এর বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছে, বিভিন্ন জায়গায় ইয়ে হচ্ছে। আমি তো বলবো যে মানে এই ইনস্টিটিউশনাল রিফর্মগুলা, কিন্তু আমরা তো দেখলাম না যে সরকার এরকম 500 জনের তালিকা করলো বা 1000 জনের তালিকা করলো, বিভিন্ন সচিবালয় আছে এবং তারা এইভাবে সুবিধা প্রাপ্ত হয়েছে, সময়েরও আগে বারবার পদোন্নতি হয়েছে, খুব ভালো ভালো পোস্টিং হয়েছে। আমরা জানি কিভাবে ঘটনাগুলো ঘটে, তাদেরকে আমরা আপাতত ওয়েস্টে করছি। আমরা তো এরকম একটা তালিকা দেখলাম না। এই ধরনের তালিকা দেখেননি, কিন্তু এই ধরনের অ্যাকশন যে নেওয়া হয়নি তা কিন্তু খুব সামান্য হয়েছে। আমি বলবো খুব সামান্য না, ওই তো আপনার আশা অনুযায়ী ঘটনার তুলনায় আমাদের প্রয়োজনের তুলনায় আমি বলবো আমার আশার এখানে হতে পারে, মানে আপনি ইন্টারপ্রিটেশন ওভাবে করতে পারেন। আমিও হয়তো পার্সোনাল ক্যাপাসিটিতে ওভাবে করতে পারি, কিন্তু আমি সেভাবে দেখি না। আমি দেখেছি যে অনেক রকমের চেঞ্জেস আসছে, কিন্তু দিস ওয়ার নট ইনাফ চেঞ্জেস। মানে মোদ্দা কথা হচ্ছে কি, মানে যেখানে মানে আমি তো আপনার কাছে অলরেডি স্বীকার করে নিচ্ছি যেখানে প্রফেসর ইউনূস স্যাটিসফাইড না, এখানে আমি স্যাটিসফাইড হওয়ার কেউ না।